এখানে আসলে আপনারা বর্তমানে এখন কি কি ঘুরে দেখবেন সেগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এখন আমি চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। অন্য জায়গায় যেখানেই যাই সেখানে একটা করে 500 নোট ধরিয়ে দেয়। তো এটাই হলো কালীঘাটের নতুন স্কাই ওয়াক। মন্দিরের ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে 2 নম্বর দ্বার। এখানে কি কি রয়েছে, এখানে আসলে আপনারা কি কি দেখবেন। কলকাতার মধ্যে সব থেকে পরিষ্কার এবং ঠান্ডা জায়গা যদি কোথাও থাকে না, সেটা হচ্ছে এই মেট্রো স্টেশন। মানে সাধারণ মানুষের কাছে না বহন করার জন্য খুবই মুশকিল। এর বাইরে একদিনে কিন্তু ঘোরা একদমই অসম্ভব। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। আবার চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি খুব বেশি দূরে কোথাও যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি কলকাতায়। আজকে কলকাতায় 10টারও বেশি টুরিস্টের জায়গা আমি ঘুরে দেখব, আর তার সাথে কীভাবে যেতে হয়, কত খরচ, সব কিছু শেয়ার করবো আপনাদের। এখন ঘড়ি কাঁটায় 6টা বেজে 23 মিনিট। এখান থেকে শুরু হচ্ছে আমার জার্নি। এটা হচ্ছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। আমিও স্টেশনের প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছি, তার সাথে ট্রেনের সাথে সাথে চলে আসছে। এটা হচ্ছে খড়গপুর হাওড়া লোকাল। এই লোকালে করে প্রথমে আমি চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। আর এখনের এই সময়েও বর্তমানে অনেক মানুষই আছে যারা কলকাতা মানে ওই দক্ষিণেশ্বর কিংবা কালীঘাট এইসব হচ্ছে জানে। তার বাইরে ঘোরার কী কী জায়গা আছে অনেকেই জানে না। এমনকি আমি যেখানে থাকি গ্রামের অনেক মানুষ দেখেছি যে কলকাতা শহরে কিভাবে ঘুরতে হয়, কতগুলো পয়েন্ট আছে ঘোরার জন্য, সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো আজকে আমি ছোট্ট একটা ট্রিপ করছি, একদিনের ট্রিপ। একদিনের মধ্যে আবার ফিরে চলে আসবো। তো আজকে টোটালি চেষ্টা থাকবে সব থেকে কম বাজেটে কিভাবে কলকাতা শহর ঘুরে দেখা যায়, আর কোন কোন মাধ্যমে আমি ঘুরবো। সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, মেট্রো হতে পারে। এখন চলুন সবার প্রথমে পৌঁছানো যাক হাওড়া স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 32 মিনিট। এখন এসে পৌঁছালাম হাওড়া জাংশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। এখন একটাই কাজ, স্টেশন থেকে বাইরে বেরোনো, তারপর খাওয়া দাওয়া, তারপর শুরু হবে আমাদের আজকের সাইট সিন। হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য অনেকগুলো কিন্তু গেট আছে। গঙ্গার ধার দিয়ে বেরোনো যায়, আর তাছাড়া এই যে হাওড়ার যে রাস্তা আছে না, মেন রাস্তার নিচে দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, যেটা একদম একটা ভুলভুলাইয়ার মতো। ভেতরে একটা ছোট্ট মার্কেট দেখতে পাবেন আশাকালীন। আর যারা হাওড়াতে প্রথমবার আসছেন তাদের কাছে কিন্তু এই হাওড়া ব্রিজের নিচের যে রাস্তাটা, এটা কিন্তু একদম নতুন রাস্তা। তো কোন জায়গা থেকে উঠবেন সেটা কিন্তু একদম ঠিক করে পাবেন না। এখানে অনেক বাস স্ট্যান্ড আছে, প্রত্যেকটা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আলাদা আলাদা টানেল করা আছে ভেতর দিয়ে। আন্ডারগ্রাউন্ড দিয়ে আসার ঝামেলা বহন করার থেকে সবথেকে ভালো গঙ্গা তীরে যে যতগুলো গেট আছে না এক্সিট, স্টেশন থেকে বাইরে বেরোনোর, ওই দিক থেকে বেরোনোর সবথেকে ভালো। একদম বাইরে বেরিয়ে বাম দিকে আসলেই একদম হাওড়া ব্রিজের সামনে এসে পৌঁছতে পারবেন। যারা হাওড়া ব্রিজের এই দিক মানে যারা মেদিনীপুর, বর্ধমান এই দিক থেকে যারা আসছে তাদেরকে আসতে হয় হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে বাইরে বেরিয়ে এখান থেকে শুরু হয় কলকাতা ভ্রমণ। আর যারা উত্তরবঙ্গের সাইড থেকে আসছে তাদের আসতে হয় শিয়ালদা স্টেশন। হাওড়া স্টেশনেও আসা যায়, কোনো সমস্যা নেই। তো এখন আমি হাওড়া ব্রিজের সামনে চলে আসছি। আজকের প্রথম জায়গা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। এখান দিয়ে শুরু করব, কারণ অধিকাংশ মানুষ যারা কলকাতায় ঘুরতে আসে না, সবার প্রথমে হাওড়া ব্রিজটা কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখে। এখন চলে আসলাম হাওড়া ব্রিজেরই একদম পাশে। এটা হচ্ছে গঙ্গার ঘাট। এই জায়গা থেকে হাওড়া ব্রিজের ভিউ সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। এই দিকে রয়েছে হাওড়া ব্রিজ, আর ডান দিকে এখানে রয়েছে হাওড়ার যে জেটি ঘাট সেটা। এখান থেকে দক্ষিণেশ্বর, বেলুড় অনেক জায়গাতেই যায় অনেকে। আর এই যে হাওড়া ব্রিজ না, এই ব্রিজের নাম অনেকগুলো আছে। কেউ বলে হাওড়া সেতু, আর এর আরেকটা নাম আছে সরকারি নাম, সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। এটা কলকাতা হাওড়ার যে মানুষজন যারা তারা এটা জানে সবাই, কিন্তু যারা দূর থেকে আসছে না তারা কিন্তু রবীন্দ্র সেতু বলে এটা জানে, এটা হাওড়া ব্রিজ নামে সবাই চেনে এটাকে।
আর এই ঘাটটা কিন্তু হাওড়ার এই জায়গাতে ফেমাস। এখানে কত মানুষ সব স্নান করছে দেখতে পাচ্ছেন। মানে যখনই এখানে আসবেন প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাবেন এই জায়গায় সব বসে বসে এখানে সব রিল্যাক্স করছে। কলকাতা ভ্রমণ করতে হলে এই হাওড়া ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যদি না ঘোরা হয় না, তাহলে ভ্রমণটা কোথাও না কোথাও অসম্পূর্ণ কিন্তু থেকেই যাবে। এই হাওড়া ব্রিজে সারাদিনে যে কত লক্ষ যানবাহন চলাচল করে তার আইডিয়া কিন্তু আমার একদমই নেই। হাওড়া ব্রিজ হচ্ছে কলকাতা এবং হাওড়ার মধ্যে সব থেকে ব্যস্ততম ব্রিজ। কলকাতা ভ্রমণের মধ্যে এই হাওড়া ব্রিজের গুরুত্ব কিন্তু একদম অপরিসীম। এটা হচ্ছে কানেক্ট করছে কলকাতা এবং হাওড়াকে এই ব্রিজের মাধ্যমে, যেটা সে ইংরেজদের সময় থেকে এখন পর্যন্ত পুরো অক্ষয় অমর হয়ে পুরো টিকে আছে। একই সময় ওপর দিয়ে ছুটে চলেছে যানবাহন, তার সাথে এর নিচে যে হুগলি নদী আছে ওই হুগলি নদী দিয়ে ভেসেল পারাপার হচ্ছে। হাওড়া ব্রিজটা ঘুরে দেখা হলো, এইবারে চলুন মায়ের দর্শন দিয়ে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো শুরু করা যাক। আমি 2 নম্বর লিস্টে রেখেছি কালীঘাট মন্দিরকে। হাওড়া ব্রিজ পার করে কলকাতার এই সাইড থেকে কালীঘাটের মন্দিরে যাওয়ার জন্য প্রচুর বাসের অপশান রয়েছে, কিন্তু বাসে গেলে সময় লাগবে অনেকটাই বেশি। সেই জন্য আমি বাসে এখান থেকে প্রথমে চলে যাবো এক্সপ্ল্যানেড, তারপর ওখান থেকে মেট্রো ধরে একদম কালীঘাট। বাসে করে মাত্র 10 টাকা দিয়ে এখন নেমে পড়লাম এসপ্ল্যানেডের এই জায়গায়। সামনে রয়েছে এসপ্ল্যানেডের মেট্রো গলি, জাস্ট হচ্ছে বাস থেকে নামলাম আর নেমে বাম দিকে এখানেই রয়েছে এসপ্ল্যানেডের মেট্রোর এন্ট্রি গেট। কলকাতার মধ্যে সব থেকে পরিষ্কার এবং ঠান্ডা জায়গা যদি কোথাও থাকে না, সেটা হচ্ছে এই মেট্রো স্টেশন। এই একটা মেট্রো ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে একটা করে মেট্রো এখান থেকে পাওয়া যায়। ফাইনালি চলে আসলাম কালীঘাট মন্দিরে যাওয়ার নতুন স্কাই ওয়াকে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অল্প একটু রাস্তা, আর মেট্রোতে এখান পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে এসপ্ল্যানেড থেকে মাত্র 10 মিনিটের কাছাকাছি, আর খরচ পড়েছে মাত্র 15 টাকা। এটাই হলো কালীঘাটের নতুন স্কাই ওয়াক, যেটা চালু হয়েছে এই রিসেন্ট 5 থেকে 6 দিন হবে, এর বেশি কিন্তু নয়। তো আমি প্রথমবার আসছি কালীঘাট, এর আগে নামই শুনে গেছি। লেট করে আসলেও চলুন কালীঘাটের মন্দিরে যাওয়ার যে স্কাই ওয়াকটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে তো এই জায়গা দিয়ে উপরে উঠে আসলে দেখতে পাবেন এরকম কালীঘাটের স্কাই ওয়াকের প্রজেক্টের একটা দেখতে পাবেন, এরকম একটা পোস্টার লাগানো আছে। আর কালীঘাট মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু এই জায়গা থেকে, এই যে লেখা আছে কালীঘাটের মন্দির, তিরিশের নদী এইদিকে। এর আগে আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, ওখানে স্কাই ওয়াকটা দেখেছিলাম। এই যে স্কাই ওয়াক আছে না কালীঘাট মন্দিরে, এটাও কিন্তু ভীষণ বড় আর ভীষণ লম্বা। ওই স্কাই ওয়াক ধরে হেঁটে আসতে মন্দিরের সামনে পর্যন্ত প্রায় 8 মিনিটের মতো সময় লেগে গেছে। আর পেছনে এটাই হচ্ছে কালীঘাটের মন্দির, আর মন্দিরের সামনে যে লাইন ধরে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে সব ডালির ভান্ডার। মানে পুজো দিতে হলে এখান থেকে ডালি ইজিলি পেয়ে যাবেন আপনারা। আর এই যে স্কাই ওয়াক, তার উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে দেখছেন দোকানগুলো যা আছে, এগুলো সব হচ্ছে এখানে পুজোর ডালির জন্য সব দোকান দেখতে পাবেন লাইন ধরে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে 2 নম্বর দ্বার, মানে 2 নম্বর গেট। এটা 1 নম্বর গেটটার সামনে আছে, ওটা বন্ধ আছে। আর মন্দিরের ভেতরে এন্ট্রি করার জন্য লাইন লেগেছে এই জায়গা থেকে, একদম লম্বা লাইন ওই জায়গা পর্যন্ত।
মন্দিরের সামনে বিনামূল্যে এখানে এরকম প্রসাদ দিচ্ছে, এখানে পুরি আলুর দম আছে। তো এটা খেয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব আজকের আমাদের 3 নম্বর সাইট সিনের পয়েন্টে। এখানে মন্দিরে এসে টাকার প্রয়োজন হলে মন্দিরের ডান দিকে একদম শেষ মাথায় রয়েছে HDFC ব্যাংকের একটা ATM। আর এখান থেকে টাকা তুললাম, একটা জিনিস দেখে আমি তো অবাক, 500 টাকা তুলেছি, এখান থেকে বেশি তুলিনি, কিন্তু সব 50 টাকার করে নোট দিয়েছি, মানে 10টা নোট দিয়েছি 50 টাকা করে, আর সেগুলো একদম পুরো নতুন করো। অন্য জায়গায় যেখানেই যাই সেখানে একটা করে 500 নোট ধরিয়ে দেয়। আজকে ঘোরার লিস্টে আমি 3 নম্বরে রেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। কালীঘাট মেট্রো থেকে মাত্র 10 টাকা টিকিট দিয়ে আমরা চলে এসেছি রবীন্দ্র সদন মেট্রোতে। তারপর ওখান থেকে বাম দিকে আমরা এগিয়ে এসে ডান দিকে রয়েছে রবীন্দ্র সদন। এই রাস্তা ধরে আমরা পিজি হসপিটালের দিকে আসছি, এই দিকটাতে রয়েছে পিজি হসপিটাল, আর এই রাস্তা ধরে অল্প একটু এগিয়ে গেলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে রবীন্দ্র সদন ক্রসিং। এই ক্রসিং পার করে সোজা রাস্তায় হেঁটে গেলেই সামনেই রয়েছে মেমোরিয়াল। এখন আমি চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। ওই যে ক্রসিংটা দেখিয়েছিলাম ওখান থেকে জোর 5 মিনিট সময় লেগেছে পায়ে হেঁটে। পেছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার নামে এই হচ্ছে স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছিল এখানে। এখানে ভেতরে এন্ট্রি করতে গেলে কিন্তু টাকা দিয়ে টিকিট নিতে হয়। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে ভালো, আর না করলেও মোবাইল থেকে ভেতরে নেওয়া যায়, এটা আমি শুনেছিলাম। তাহলে চলুন টিকিট নিয়ে ভেতরে যাই। সেখান দিয়ে প্রবেশ করানো হয়, আর বাম দিকে এখানেই রয়েছে টিকিটের কাউন্টার। এখানে সব টাইমিং এবং প্রাইসিংগুলো দেওয়া আছে। এখানে আমরা যারা ইন্ডিয়ান আমাদের জন্য এখানে 50 টাকা করে, এশিয়া মহাদেশের মধ্যে যারা আসছেন না, যারা ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ইত্যাদি, তাদের জন্য 100 টাকা করে। আর বাদবাকি যারা আউটসাইড একদম আছেন, মানে একদম বাইরের কান্ট্রি থেকে, তাদের জন্য 500 টাকা করে। আর এখানে খালি গার্ডেনে ভিজিট করতে হলে তার জন্য 30 টাকা করে। তো আমরা কাটবো 50 টাকার টিকিট। তো এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে যদি বড় ব্যাগ যদি সঙ্গে নিয়ে আসা হয় তাহলে ওখানে সিকিউরিটি আছে, ব্যাগপত্র কিন্তু চেক করা হয়, কিন্তু ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই একদমই। এখানে মোবাইল নিয়ে টুকটাক ছবি তোলা যায়, ছোট ছোট ভিডিও বানানো যায়, কিন্তু সেইভাবে বড় ক্যামেরা নিয়ে কিংবা ট্রাইপড হাতে নিয়ে কিন্তু ভেতরে ভিডিও একদমই করা যায় না। তো আমি এখন এটা মোবাইল থেকে শ্যুট করছি। এটাই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা এখানে রানী ভিক্টোরিয়া তার নামে তৈরি করা হয়েছিল। আর এই যে দেখছেন এই গেটটা, আপনারা রাস্তা দিয়ে যাওয়াকালীন অনেকে কিন্তু হয়তো দেখে থাকেন। এটা বেসিক্যালি একটা পার্কের মতো, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যা আছে ওর বাইরে কিন্তু অনেকটা বেশ জায়গা আছে সময় কাটানোর জন্য। পাশে রয়েছে এখানে জলাধার। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এখানে কি কি রয়েছে, এখানে আসলে আপনারা কি কি দেখবেন, সব কিছু ছোট ছোট ক্লিপে আপনাদেরকে দেখাই। এই ভিক্টোরিয়ার ভেতরে এত পরিমাণে গরম, এই জায়গাটা পুরোটা ঘুরে কভার করে কম করে 30 মিনিট হয়ে গেল আমরা বসে আছি। অনেকটাই বড় জায়গা, বেশ অনেকক্ষণ সময় লাগে ঘুরতে। অলমোস্ট আমাদের সব জায়গা ঘোরা হয়ে গেছে। কিছুক্ষণ এখানে বসে রেস্ট করছিলাম। এখন আমরা ভিক্টোরিয়া থেকে বাইরে এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের লিস্টে 4 নম্বর যে জায়গা আছে না, যেটাকে আমরা সিলেক্ট করেছি, সেই জায়গার দিকে আমরা এখন রওনা হচ্ছি। এখান থেকে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু সপ্তাহে একদিন ছুটি থাকে, মানে বন্ধ থাকে, সেইটা হচ্ছে সোমবার। তো সোমবারে কলকাতা যদি ঘোরার প্ল্যান করেন তাহলে ভিক্টোরিয়া এটাকে কিন্তু স্কিপ করতে হবে পুরোপুরি, এটা বলে দিলাম। আজকে কলকাতা ভ্রমণের 4 নম্বর লিস্টে আছে আলিপুর চিড়িয়াখানা, যেটা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে খুবই সামনে। তবে এই জায়গাতে বাস দাঁড়ায় না, কিংবা কোনো গাড়ি কিন্তু এই জায়গায় দাঁড়ায় না। 2 মিনিটের মতো এই ডান দিক বরাবর একটু হেঁটে যেতে হবে, তারপর ওখান থেকে বাস পাওয়া যায় একদম চিড়িয়াখানার সামনে পর্যন্ত যাওয়ার জন্য। এইদিকে সোজা এটা হচ্ছে ভিক্টোরিয়া যাওয়ার রাস্তা। আমরা এই দিকের এই রোড ধরে এই জায়গা দিয়ে ক্রস করে এই জায়গায় এসেছি। আর এই জায়গার নাম পিটিএস মোড় বা পিটিএস ক্রসিং, যে যা খুশি বলতে পারেন। এখান থেকে বাস পাওয়া যায় আলিপুর চিড়িয়াখানাতে যাওয়ার জন্য।
যেটা এখান থেকে মাথা পিছু 10 টাকা করে নেয়। তাছাড়া এখান থেকে সোজা রোড ধরে যদি হেঁটে যাওয়া যায় না, তাহলে পায়ে হেঁটেও যাওয়া যায়। তো সেক্ষেত্রে সময়টা লেগে যায়, একটু বেশি লাগবে হালকা, আর কষ্টটা একটু বেশি। যেহেতু গরমের সময় আসছি, সেই জন্য হেঁটে যাব না আমরা, এখান থেকে বাসে করে 10 টাকা দিয়ে আমরা চলে যাব ওখানে। বাস থেকে আমরা নেমে পড়েছি এই জায়গাটাতে। এখানে বাম দিকে রয়েছে আলিপুরের চিড়িয়াখানার যে এক্সিট, তার পাশে ওইদিকে রয়েছে এন্ট্রি গেট। এখন রোডের ওই পাশে আমাদের যেতে হবে, তার জন্য এখান থেকে একটা স্কাই ওয়াক করা আছে, ওটাতে করে ওই পারে পার হতে হবে। চলুন যাওয়া যাক। এটাই হলো জুলজিক্যাল গার্ডেন আলিপুর। আমরা টিকিট অলরেডি নিয়ে নিয়েছি। এক একটা টিকিটের প্রাইস পড়ছে 50 টাকা করে এখানে মাথা পিছু। বাম দিকে রয়েছে একটা কাউন্টার টিকিট কাটার, আর ডান দিকে রয়েছে একটা কাউন্টার, আর মাঝে কয়েকটা গেট আছে যেখানে এই টিকিট দেখিয়ে ভেতরে এন্ট্রি করতে হয়। আর এখানে ক্যামেরা, মানে ভিডিও ক্যামেরা কিংবা স্টিল ক্যামেরা, তার জন্য এখানে 250 টাকা করে নেওয়া হয়। এইরকম চার্জ এখানে লেখা আছে। জানি না ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো কি না। তো চলুন ভেতরে যাই, যতটা সম্ভব মোবাইল থেকে একটু একটু করে ক্যাপচার করব, কারণ ক্যামেরা তো ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। ফাইনালি ভেতরে এন্ট্রি তো করে গেছি, কিন্তু এখানে একটা সমস্যা। পার্কের বাইরে অনেক খোঁজাখুঁজি করেছি, একটাও জলের দোকান নেই। পার্কের মধ্যে এখন যে এন্ট্রি করেছি, ভেতরেও ঢুকে একটা জলের দোকান দেখতে পাচ্ছি না। তেষ্টায় গোলা পুরো শুকনো হয়ে যাচ্ছে। এখন গরমের সময় মানুষ খাবার দাবার পাক আর নেই পাক, জলটা অবশ্যই দরকার শরীরে। চিড়িয়াখানা মানে সবাই জানেন এখানে বাঘ, সিংহ, হরিণ এইসব হচ্ছে থাকবে, কিন্তু এখানে আসলে আপনারা বর্তমানে এখন কি কি ঘুরে দেখবেন সেগুলোই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা একটা করে বললে মুখে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সেই জন্য এখানে কী কী জিনিস রয়েছে, কী কী দেখবেন এখানে আসলে ছোট্ট ছোট্ট ক্লিপে আপনাদেরকে সিনেমেটিকের মাধ্যমে তুলে ধরেছি, দেখুন। আলিপুরের চিড়িয়াখানা তো ভ্রমণ আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এরপরে যে জায়গায় যাব তার আগে ভাবছি এখন কি করব, কারণ সঙ্গে ছাতা নিয়ে আসিনি। আর এখন ভয়ঙ্কর পরিমাণে এখন মেঘ ধরেছে, দেখতে পাচ্ছেন। তো জানি না সবগুলো পয়েন্ট যেগুলো আজকে বেছে রেখেছিলাম, যেগুলো আপনাদের দেখাবার কথা ছিল, সেগুলো দেখাতে পারবো কি না। তবুও যতগুলো জায়গা পারবো, মানে যতক্ষণ সন্ধে না হয় ততক্ষণ আমরা কিন্তু ঘুরে নেবো, আর যতগুলো জায়গা আছে কভার করবো সবগুলোই শেয়ার করবো আপনাদের। চলুন এখন এখান থেকে আমাদের 5 নম্বর যে জায়গা, আজকের 5 নম্বর লিস্টে যেটা রেখেছি, সেই জায়গায় যাওয়ার জন্য আমরা এখান থেকেই বাস পেয়ে যাব। যেই দিক দিয়ে আমরা চিড়িয়াখানায় গেছিলাম সেই দিক দিয়ে অল্প চলে আসছি আমরা। এটা হচ্ছে হেস্টিংস মোড়। এই হেস্টিংস মোড় থেকে আমরা বাসে উঠে পড়লাম। এখান থেকে আমরা চলে যাচ্ছি নিউ টাউন। এখান থেকে নিউ টাউন যেতে খরচ পড়ে 25 টাকার আশেপাশে। এখন আমরা নেমে পড়লাম নিউ টাউনে। বাসে করে এখানে আসতে আমার সময় লেগেছে 30 মিনিটেরও ওপরে। মাত্র খরচ পড়েছে 20 টাকা করে জন প্রতি। আমরা দুজন আসছি যেহেতু 40 টাকা নিয়েছে। আর পেছনে দেখছেন এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, যেটা কলকাতার নিউ টাউনে অবস্থিত। এটা কিন্তু প্রচণ্ড পপুলার, মানে যত নামি দামি সব যে মানুষজন আছে না, সবাই এই জায়গায় আসে। ওপরে হচ্ছে দেখছেন এই যে গোল যে জায়গাটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট ওপরে। কিন্তু এই রেস্টুরেন্টের একটা চার্জ আছে, যে চার্জ মানে সাধারণ মানুষের কাছে না বহন করার জন্য মানে খুবই মুশকিল। উপরে কী আছে সেটা আমি ভিডিওতে দেখেছিলাম। আর আপনারাও যদি জানতে ইচ্ছুক হন না, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যে বিশ্ব বাংলা রেস্টুরেন্টের ভেতরটা কেমন, কী কী আছে ওখানে,
কত করে বাজেট, বেকার এই জন্য এইসব ইনফরমেশন আমি দিচ্ছি না। আপনারা কিন্তু জীবনে একবার কলকাতা ভ্রমণে এই জায়গাটা একবার ইনক্লুড করে নেবেন, কারণ এই জায়গার যে আশেপাশের যে পরিবেশটা সেটা খুব সুন্দর। এই বিশ্ব বাংলা গেটটা যে তৈরি হয়েছে না এই যে রাস্তার উপরে, এটা একদম একটা নতুন টেকনিক, যেটা এখানে এসে অবশ্যই দেখা একবার প্রয়োজন আছে। বিশ্ব বাংলা গেটের পাশ থেকে একটা বাসা করে এখন চলে আসছে এই জায়গাতে। এই জায়গার নাম কলকাতার ইকো পার্ক। এই জায়গায় আসতে আমাদের খরচ পড়েছে মাত্র মাথাপিছু 20 টাকা করে, মাত্র 10 টাকা করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে গেটটা আছে, এটা ইকো পার্কের গেট। এই ইকো পার্ক এত বড় জায়গা না, এখানে ঘুরতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে। তো এখন ঘড়িতে বেশ সময় ভালোই গড়িয়েছে, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তো কতটা ঘুরতে পারবো জানি না। তো আপনারা যখন আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, সারাদিনই রাস্তার মধ্যে আমরা কিন্তু টুকটাক খাবার দাবার খাচ্ছি। এখন এখানে পার্কে ঢোকার আগে খাওয়া দাওয়া করে নিই। এখানে একটা চাউমিন এগরোলের দোকান আছে, এখান থেকে 50 টাকা করে প্লেট নিচ্ছে, এক প্লেট চাউমিন, এগ চাউ। এখন আমি প্রবেশ করে গেলাম ইকো পার্কের মধ্যে। সামনে এখানে টিকিটের কাউন্টার আছে, টিকিট কাটতে হয়। পুরো মেলা বসে গেছে পার্কের সামনে। যেহেতু সন্ধে হয়ে আসছে সেই জন্য মুখে আর বেশি কিছু বলবো না। এখানে কি কি জিনিস দেখতে পাবেন সেগুলো অল্প অল্প করে ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব পরের ডেস্টিনেশনের দিকে। এখন বাজলো ঘড়ির কাঁটায় 8টা। এখন আমি এসে পৌঁছালাম হাওড়া জাংশনে। এখান থেকে আমাকে আজকে বাড়ি ফিরতে হবে। আজকে 10টা পয়েন্ট আজকে ঘোরাবো বলেছিলাম ঠিকই, কিন্তু আজকে 6টা পয়েন্টই ঘুরতে পেরেছি। এর বাইরে একদিনে কিন্তু ঘোরা একদমই অসম্ভব। আপনাদের যদি খুব দূরে যদি বাড়ি হয়ে থাকে তাহলে একটা পয়েন্ট স্কিপ করে দিতে পারেন, তাহলে একদিনে কলকাতা ভ্রমণ করে আবার বাড়িতে ফিরে যেতে পারবেন। আপনারা কালীঘাটটাকে স্কিপ করে দিতে পারেন, তাহলে বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো করে আপনারা বাড়ি ফিরতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন সোজা এখান থেকে 5কুড়া লোকাল আছে একটা, ওই লোকালটা আমি ধরবো, ওটা ধরে চলে যাব আমি আমার বাড়ি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সবাইকে টাটা।